অসমতার ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথমে দেখি যে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। জাস্ট একবার খালি দেখেন যে টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। দেখেন 49তম বিসিএস এই প্রশ্নটা আসছে, এই অসমতাটির সমাধান সেট নিচের কোনটি। 48তম বিসিএস একটা পরমাণুযুক্ত অসমতা আসছে, 47তম বিসিএস একটা পরমাণুযুক্ত অসমতা আসছে, 46-এ আসছে একটা দ্বিঘাত সমীকরণ, 44-এ পরম মান, 43-এ প্রশ্নটা একটু ভুল ছিল, 43-এ প্রশ্নটা একটু ভুল ছিল বা প্রশ্ন অনুযায়ী অপশনে উত্তর ছিল না, 42তম বিসিএস এ দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখানে 41তমটা দেখেন ওই পরমাণুযুক্ত, 40-এ একটা একঘাত বিশিষ্ট সরল সমীকরণ, 39তমতে আসছে দ্বিঘাত, 38তমতে পরম মান, 37তমতে দ্বিঘাত, 35তমতে পরম মান। তো দেখেন 35 থেকে শুরু করে 49 পর্যন্ত কোনো বিসিএস এ বাদ নাই, কোনো বিসিএস এ এই টপিক থেকে প্রশ্ন আসা বাদ নাই। এখন প্রশ্ন এই টপিক থেকে যে আসে, দুইটা দুইটা টাইপের প্রশ্ন আসছে। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের প্রশ্ন, এই যে দ্বিঘাত সমীকরণের প্রশ্ন, আর একটা হচ্ছে এই যে অসমতাযুক্ত প্রশ্ন। তার মানে আপনি যদি দুইটা অঙ্ক করেন, দুইটা অঙ্ক করলে একটা অঙ্ক কমন, দুইটা অঙ্ক করলে 50 বিসিএস একটা অঙ্ক কমন। যদি আপনি তিনটা করেন, এই যে এই টাইপের একটা ম্যাথ, এই টাইপের একটা ম্যাথ, এই টাইপের একটা ম্যাথ, এই এই টাইপটা করা লাগবে না কেন? কারণ যে হচ্ছে এই যে পরমাণুযুক্ত অসমতার সমাধান করতে পারে, সে এটাও পারবে। তার মানে দুইটা অঙ্ক করলে 1 মার্ক কমন, পুরা ক্লাস করা লাগবে না, দুইটা অঙ্ক করলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা টপিকটা শুরু করি। যেহেতু আমাদের অসমতার ক্লাস, এই অসমতার যে চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অসমতার চিহ্ন জিনিসটা কি? দেখেন, আমি যদি বলি যে x = 3, মানে এক্স এর মান 3-এর সমান, যদি এক্স এর মান 3-এর সমান না হয়, তাহলে কি ঘটতে পারে? এক্স এর মান যদি 3-এর সমান না হয়, তাহলে ঘটতে পারে যে এক্স এর মান 3 থেকে বড় হইতে পারে। আর একটা ঘটনা ঘটতে পারে, এক্স এর মান 3 থেকে ছোট হইতে পারে। যদি x = 3 না হয়, তাহলে এক্স এর মান 3 থেকে বড় হবে অথবা 3 থেকে ছোট হবে। এইখানে আমি কি বলছি? 3 থেকে বড়। আচ্ছা, x y z এসব বাদ দেন, এক্স 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 জিনিসটা আসলে জীবনটা প্যারাময় লেগে যায়, এক্স বাদ। আমি লিখলাম 5 আর লিখলাম 3, বড় কোনটা? 5। তাহলে এই চিহ্নটা হবে সবসময়, যেদিকে মুখ হা করে থাকে, যেদিকে মুখ হা করে থাকে ওইদিকে বড় জিনিসটা বসে, ওইদিকে বড় সংখ্যাটা বসে। তাহলে এইটা আমরা এইভাবে পড়তে পারি, 5 বড় 3-এর থেকে। এইটাকেই আমি এইভাবে তো লিখতে পারি, এইভাবে তো লিখতে পারি। তাহলে এটা কিভাবে পড়বো? 3 ছোট 5-এর থেকে। তাহলে এই চিহ্নটা হলো বড় চিহ্ন, এই চিহ্নটা হলো বড় চিহ্ন, আর এই চিহ্নটার নাম হলো ছোট চিহ্ন, এই চিহ্নটার নাম ছোট চিহ্ন। সবসময় মনে রাখতে হবে, মুখ হা করে যেদিকে থাকে সেই দিকে বসে, সেই দিকে বসে বড় সংখ্যাটা, আর যেদিকে হচ্ছে কুনুইটা থাকে এইদিকে থাকবে ছোট সংখ্যাটা। ঠিক আছে? এখন এই চিহ্নের সাথে অনেক সময় ইকুয়াল চিহ্ন থাকতে পারে। যেমন আমি যদি বলি x > 5 বা এক্স 5-এর থেকে বড়, এটার অর্থ হচ্ছে এক্স এর মান হইতে পারে 6, 7, 8, 9, এরকম অনেক কিছু হইতে পারে। মানে 5-এর থেকে বড় মানে 6 থেকে শুরু হবে, 5-এর থেকে বড় মানে 6 থেকে, আচ্ছা 5-এর থেকে বড় মানে 5 হবে না, 5 বাদে অন্য সংখ্যাগুলো হবে। কিন্তু যদি এখানে এরকম একটা ইকুয়াল চিহ্ন থাকে, এটা 5 থেকেই শুরু হবে, 5 সহ নিতে হবে, 5, 6, 7, 8। তার মানে ইকুয়াল চিহ্ন থাকলে এখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা সহ নিতে হবে। আর ইকুয়াল চিহ্ন না থাকলে ওই সংখ্যা বাদ দিয়ে তার পরের সংখ্যাগুলো নিতে হবে। এই ইকুয়াল চিহ্ন কাহিনী এটাই, ইকুয়াল আছেই মানে এই সংখ্যা নিতে হবে, ইকুয়াল নাই মানে এই সংখ্যা বাদ দিয়ে বাকিগুলো নিতে হবে। ঠিক আছে? তো এই হলো আমাদের অসমতার চিহ্ন। এখন আমরা গত ক্লাসে সাকলাইন ভাই খুব সুন্দরভাবে আমি দেখলাম আপনাদেরকে সমীকরণের অঙ্ক করাইছে। তো সমীকরণের আমরা পক্ষান্তর করতে পারি, এক পাশ থেকে আরেক পাশে নিতে পারি, উভয় পাশে একই সংখ্যা যোগ বিয়োগ করতে পারি, উভয় পাশে একই সংখ্যা গুণ ভাগ করতে পারি। তাতে করে সমীকরণের কোনো মানের চেঞ্জ হয় না। যেমন আমি যদি বলি x = 5, আমি যদি উভয় পাশে 3 দ্বারা গুণ করি, 3x = 15 লেখা যায়। আমি যদি উভয় পাশে 3 দ্বারা ভাগ করি, যেমন এই যে x = 5, আমি এখান থেকে লিখলাম x/3 = 5/3। একই সংখ্যা দ্বারা গুণ করলাম, একই সংখ্যা দ্বারা ভাগ করলাম, উভয় পাশে আমি একই সংখ্যা, এখান থেকে আমি এভাবে লিখতে পারি x - 2 = 5 - 2। উভয় পাশে একই সংখ্যা কি করছি? বিয়োগ করছি। এই একটা একটা সমীকরণ ছিল,
সেই সমীকরণকে আমি চাইলে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারি, চাইলেই কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, চাইলেই কোনো সংখ্যা দ্বারা যোগ করতে পারি, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে সমীকরণের ক্ষেত্রে সমান যদি থাকে। কিন্তু যদি অসমতা থাকে তাহলে ঘটনাটা কি হবে? যদি অসমতা থাকে তাহলে কি আমি চাইলেই যে কোনো সংখ্যা গুণ, যে কোনো সংখ্যা ভাগ, যে কোনো সংখ্যা যোগ বিয়োগ করতে পারি নাকি পারি না? এই জিনিসটা আমাদের দরকার। চলেন আমরা একটু দেখি, একদম সহজ এক্সাম্পল নেব। দেখেন যে 12 থেকে 12 থেকে 12 থেকে, সরি 12 6 থেকে বড়, তাই না? এটা তো সত্য নাকি? আমি যেটা লিখছি এটা কি সত্য কিনা? এটা সত্য। আচ্ছা, এখন আমি যদি উভয় পাশে একই সংখ্যা যোগ করি, ধরেন আমি 12-র সাথেও 3 যোগ করলাম, 6-এর সাথেও 3 যোগ করলাম, তাহলে কত হলো? 12 আর 3 15, 6 আর 3 9। এখন এই যে এখানে ছিল বড় চিহ্ন, চিহ্নটা কি চেঞ্জ হবে নাকি এটাই থাকবে? কারণ এই পাশে 15, এই পাশেরটা এখনো বড় আছে, সেম থাকবে। তাহলে আমি একটা সংখ্যা যোগ করলাম, একটা সংখ্যা যোগ করলাম, চিহ্নের কোনো পরিবর্তন, একটা সংখ্যা যোগ করলাম, চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, আমি এখনো কিছু পড়াই নাই, আমি এখনো কিছু পড়াই নাই। আপনারা এইখান থেকে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি যদি উভয় পাশ থেকে একই সংখ্যা বিয়োগ করি, যেমন ধরেন 12 থেকে 12 6-এর থেকে বড়, আমি যদি উভয় পাশ থেকে ধরেন আমি 3 বিয়োগ করলাম, তবুও কিন্তু এই যে সাইনটা, যেটা এখানে যে সাইনটা হবে সেটা কিন্তু চেঞ্জ হবে না। দেখেন এখানে 12 থেকে 3 বিয়োগ করলে 9, 6 থেকে 3 বিয়োগ করলে 3। এখন তো এখানে তো 9 বড় আছে, তার মানে সাইনটা এটাই হবে। মানে এখানে যে সাইন ছিল এখানেও সেম সাইনটাই আসছে। আমরা আসলে এখানে দেখব যে কোন কোন ক্ষেত্রে সাইনটা চেঞ্জ হয়, কোন কোন ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না। ইকুয়েশনের ক্ষেত্রে তো সবসময় ইকুয়েশন থাকেই, আমি একই সংখ্যা যোগ করি, গুণ করি, ভাগ করি, যাই করি না কেন ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়েশন থাকবে, সমান চিহ্নটাই থাকবে। কিন্তু অসমতার ক্ষেত্রে অনেক সময় চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এই এক্সাম্পলগুলো দিয়ে আপনারা বুঝতে পারবেন এখানে কঠিন কিছু না। তাহলে আমি একই সংখ্যা যোগ করলাম, একই সংখ্যা বিয়োগ করলাম, তাতে চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। এবার আসেন, আমি এবার একই সংখ্যা গুণ ভাগ করি। যেমন ধরেন 12 6-এর থেকে বড়, আমি যদি উভয় পাশে 2 দ্বারা গুণ করি, উভয় পাশে 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 12 দুগুণে 24, 6 দুগুণে 12। ঠিক আছে? সাইন চেঞ্জ হবে? এখানে দেখেন তো এখন এই পাশে বড় আছে না, এই পাশে বড় আছে না, উভয় পাশে সাইন চেঞ্জ হচ্ছে না, সাইনটা সেম আছে। সাইনটা কি আছে? সেম আছে, এখানে সাইন চেঞ্জ হইল না। আচ্ছা, আমি যদি এক কাজ করি, উভয় পাশে যদি ভাগ করি, যেমন দেখেন 12 6, দুইটাকে আমি ধরেন 3 দ্বারা ভাগ করলাম, 12কেও 3 দ্বারা ভাগ করলাম, 6কেও 3 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হবে? এখানে হবে 4, এখানে হবে 2। তাহলে এখানে তো কি সাইনটা চেঞ্জ হচ্ছে না, এখানেও সাইনটা চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা দেখলাম যোগ করলে, গুণ করলে, ভাগ করলে, যাই দিয়ে গুণ ভাগ করি না কেন, যোগ বিয়োগ করি না কেন, সাইন চেঞ্জ হচ্ছে না। তবে এখানে কাহিনী আছে, আমি গুণ করছি কোন সংখ্যা দ্বারা? ধনাত্মক সংখ্যা দ্বারা। গুণ করছি কি দ্বারা? ধনাত্মক সংখ্যা দ্বারা। ভালো করে খেয়াল করেন, 2 একটা কি পজিটিভ নাম্বার, এখানে 3 ভাগ করছি ধনাত্মক সংখ্যা দ্বারা, আমি ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ করছি, ঠিক আছে? আমি ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করছি। তাহলে কি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে কি কোনো কিছু সমস্যা হইতে পারে? চলেন তো দেখি। এখানে এই যে 12 6-এর থেকে বড়, আমি একটা এক্সাম্পল দিয়ে সবকিছু শেষ করে ফেলবো, চলেন। এখন আমি যদি 12-এর সাথে -2 গুণ করি, আর 6-এর সাথেও যদি -2 গুণ করি, দেখেন দেখেন তো, 12 আর -2 গুণ করলে -24, 6 আর -2 গুণ করলে -12। এবার বড় কোনটা? -24 বড় নাকি -12 বড়? কোনটা বড়, কোনটা এখানে? এইবার কিন্তু -12 এটা বড়। তাহলে তো আমি এই চিহ্ন দিতে পারবো না, এই চিহ্ন দিলে তো ভুল হবে। তাহলে চিহ্নটা হবে এই দিকে, তাহলে চিহ্নটা ঘুরে গেল। দেখেন এইখানে যে দিকে চিহ্ন ছিল, এইখানে যে চিহ্ন ছিল, এখানে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে গেছে। কখন চেঞ্জ হইলো? যখন আমি ঋণাত্মক সংখ্যা দ্বারা, যখন আমি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করছি। ঋণাত্মক সংখ্যা দ্বারা উভয় পাশে গুণ করলে সাইন চেঞ্জ হয়ে যায়। আমরা কি বুঝতে পারছি এটা? তাহলে কোন কোন ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না এটা মনে রাখা আমার টাফ। অনেকগুলো ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না, কিন্তু সাইন চেঞ্জ হয় মাত্র 3টা ক্ষেত্রে। তাহলে আমরা এটা মনে রাখবো যে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে সাইন চেঞ্জ হয়, এখানে যে সাইন থাকবে এখানে তার উল্টোটা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে ভাগ করে দেখি, ভাগ করে দেখি। 12 6-এর থেকে বড়, আমরা যদি উভয় পাশে -3 দ্বারা ভাগ করি, -3 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে?
এটা হবে -4, এটা হবে -2। এখানে বড় কোনটা? -2 বড়। তাহলে সাইনটা চেঞ্জ হয়ে গেল, সাইনটা চেঞ্জ হয়ে গেল। এখানে যে সাইন ছিল এখানে সেটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি শুধু গুণ না, ঋণাত্মক সংখ্যা দ্বারা, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করলে সাইন চেঞ্জ হয়। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম, সাইন কখন চেঞ্জ হয়? ঋণাত্মক, আর ঋণাত্মক বানান হবে এইরকম। এটা মনে রাখবেন, এইটা লাগবে, বাকিগুলো লাগবে না। বাকি বাকি ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ও ভাগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়, এইটা মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা ক্ষেত্রে সাইন চেঞ্জ হয়, আর একটা ক্ষেত্রে। সেটা কোন ক্ষেত্রে চলেন আমরা দেখি। ধরেন এই 3-এর থেকে, তো 3 তো 2-এর থেকে বড়, তাই না? 3 তো 2-এর থেকে বড়। প্রত্যেক সংখ্যার নিচে মনে মনে একটা করে এক থাকে, প্রত্যেক সংখ্যার নিচে মনে মনে একটা করে এক থাকে, তাই না? আচ্ছা, প্রত্যেক সংখ্যার নিচে মনে মনে একটা করে এক থাকে। আমি যদি এটাকে রেসিপ্রোকাল করি বা ব্যস্তকরণ করি বা বিপরীতকরণ করি, মানে নিচেরটাকে উপরে দেই, উপরেরটাকে নিচে দেই, মানে এটাকে আমি লিখলাম 1/3 আর এটাকে লিখলাম 1/2। দেখেন তো এখন বড় কোনটা? 3, 2, দুইটাকে আমি উল্টাই দিলাম, দুইটাকে আমি উল্টাই দিলাম, নিচেরটা উপরে দিলাম, উপরেরটা নিচে দিলাম। এখন বড় কোনটা? 1/3 বড় নাকি 1/2 বড়? অবশ্যই 1/2 বড়, অবশ্যই 1/2 বড়। তাহলে সাইনটা চেঞ্জ হইল, তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হলো। তার মানে আমরা বলতে পারি যে বিপরীতকরণ করলে সাইন চেঞ্জ হয়। এইটা আবার এভাবে মুখস্থই করা যাবে না যে বিপরীতকরণ করলেই সাইন চেঞ্জ হয়। এই ব্যাপারটা আবার সবসময় সত্য না, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা। ছোট সংখ্যাকে বড় কেন বলতেছে? কোথায় ছোট সংখ্যাকে বড় বলছে? কোথায়? আমি কোন ছোট সংখ্যাকে বড় বলছি? আমি কি এরকম কিছু বলছি? আমি কি বলছি এরকম? 2 ছোট, 3 বড়। 2 ছোট আর 3 হচ্ছে বড়, তাই না? আচ্ছা, আচ্ছা, আমি আরেকটা সহজ এক্সাম্পল দিই। দেখেন এই 1/4, 1/4, 1/4 থেকে 1/2 বড়। এটা বড়, এটা বড়, 1/2 বড়। 1/4 মানে হলো অর্ধেক, সরি 1/4 মানে হলো 4/1 ভাগ, আর এটা 2/1 ভাগ। এখন আমি যদি এটাকে উল্টাই দেই, বিপরীতকরণ করি, মানে নিচেরটাকে উপরে দেই, উপরেরটাকে নিচে দেই, তাহলে আমি 4কে যদি উপরে দেই, 1কে যদি নিচে দেই, এটা হবে 4। এখানে যদি আমি 2কে উপরে দেই, 1কে নিচে দেই, তাহলে এটা হবে 2। এবার বড় কোনটা? 4 বড় না 2 বড়? 4 বড় না 2 বড়? 4 বড়। তাহলে সাইনটা চেঞ্জ হইলো না? তাহলে সাইনটা চেঞ্জ হয়ে গেল না? আচ্ছা, তাহলে বিপরীতকরণ করলে সাইন চেঞ্জ হয়, তবে এখানে একটা কিন্তু আছে। আমি কিন্তুটা আপনাদেরকে বোঝাই। আচ্ছা বলেন তো, যে এই -2 এবং -3 মধ্যে বড় কোনটা? -2 এবং -3 মধ্যে বড় কোনটা হবে? এটা বলেন আগে। -2 বড়, তাহলে আমি এইটা এই সাইন দিব, তাই না? এখানে এই সাইন দিব, ঠিক আছে, আমি এই সাইন দিব। আচ্ছা, এখন আমি এটাকেও যদি আবার বিপরীতকরণ করি, ভালো করে খেয়াল করেন, আমি যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে কি হবে? এটা হবে 1/2, তবে -1/2, আর এটা হবে -1/3। আচ্ছা, -1/2 মানে হলো 0.50, আর -1/3 মানে হলো 0.33। হ্যাঁ, এই যে 1/2 মানে 0.5, 1/3 মানে 0.33। এবার বলেন তো কোনটা বড়? বলেন তো কোনটা বড় এখানে? কোনটা বড়? এইটা বড়। ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সব থেকে ছোটটাই বড় হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন দুইজন ব্যক্তি, একজনের, দুইজনের ব্যক্তি সব কিছু সেম সেম, মানে সম্পদ বলেন যাই কিছু বলেন সব কিছু সেম। একজনের 50 লাখ টাকা ঋণ, আর একজনের 33 লাখ টাকা ঋণ। তাহলে বড় লোককে, একজনের 50 লাখ টাকা ঋণ আছে, ঋণ, আর একজনের 33 লাখ টাকা ঋণ। তাহলে বড় লোককে, ধনীকে, যার কাছে যে 33 লাখ টাকা ঋণী সেই, মানে এই দুজনের মধ্যে তো তুলনামূলকভাবে এ ধনী। কারণ এই 33, এই ঋণ মানে হচ্ছে ঋণাত্মক, ঋণ থেকে ঋণাত্মক আসছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা কিন্তু বড়। তাহলে এখানে সাইনটা চেঞ্জ হইলো, এখানেও সাইনটা চেঞ্জ হলো, মানে বিপরীতকরণ করলেই দেখতেছি সাইন চেঞ্জ হয়ে যায়। আমরা দেখতেছি বিপরীতকরণ করলেই সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা খুব ভালো কথা। আচ্ছা, বিপরীতকরণ করলেই সাইন চেঞ্জ হয়। এবার আরেকটা এক্সাম্পল আসেন দেখি। দেখেন 2 -3-এর থেকে তো বড়, তাই না? 2 -3-এর থেকে তো বড়। আচ্ছা, সুমাইয়া আক্তারের ঘুম পাচ্ছে, আসতেছি সুমাইয়া, আসতেছি। 2 তো -3-এর থেকে বড়, এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। অবশ্যই
2 -3 থেকে বড়। এখন এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, মানে উল্টাই দিই, এই 2কে উল্টাইলে হবে 1/2, -3কে উল্টাইলে হবে -1/3। এইবার বড় কোনটা বলেন তো? সুমাইয়ের কাছে আসতেছে, সুমাই একটু অপেক্ষা করেন। এবার বড় কোনটা, 1/2 নাকি -1/3? 1/2 নাকি -1/3? অবশ্যই ধনাত্মক সংখ্যা সর্বদাই ঋণাত্মক সংখ্যা থেকে বড় হয়। অবশ্যই 1/2 বড়। ঋণাত্মক সংখ্যা কখনোই ধনাত্মক সংখ্যা থেকে বড় হবে না। ধনাত্মক সংখ্যা সব সময়ই বড়। তো এবারও তো বিপরীতকরণ করছি, সাইনটা কি চেঞ্জ হইলো? দেখেন তো, এখানে যে সাইন ছিল এখানেও সেম সাইনটাই আছে না? তাহলে বিপরীতকরণ করলে সবসময় সাইন চেঞ্জ হয় না। কখন কখন চেঞ্জ হয়? যখন দুই পাশেই ধনাত্মক সংখ্যা কিংবা দুই পাশেই ঋণাত্মক সংখ্যা থাকে, তখন বিপরীতকরণ করলে সাইন চেঞ্জ হবে। কিন্তু এক পাশে ধনাত্মক আর এক পাশে ঋণাত্মক এইরকম থাকলে সাইন চেঞ্জ হবে না। আমরা কি ক্লিয়ার সবাই? আমরা কি ক্লিয়ার? ভেরি গুড। তো এটা বুঝতে পারলেই তো শেষ। আজকের ক্লাসে আর তেমন কিছু নেই, এখন বাকি সব আপনারা পারবেন। তাহলে সাইন চেঞ্জ করার এর আগে একটা দেখলাম যে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করলে সাধারণত অসমতার চিহ্নটা পরিবর্তন হয়। বড় থাকলে ছোট হয়ে যাবে, ছোট থাকলে বড় হয়ে যাবে। আরেকটা ক্ষেত্রে যদি অসমতার উভয় পাশে ধনাত্মক অথবা উভয় পাশে ঋণাত্মক সংখ্যা থাকে, অসমতার উভয় পাশে ধনাত্মক অথবা উভয় পাশে ঋণাত্মক সংখ্যা থাকে, তাহলে তাহলে কি হবে? বিপরীতকরণ করলে সাইন চেঞ্জ হবে। বিপরীতকরণ করলেই সাইন চেঞ্জ হবে। কিন্তু যদি এক পাশে ধনাত্মক আর এক পাশে ঋণাত্মক থাকে তাহলে সাইন চেঞ্জ হবে না। ঠিক আছে? ওকে। ঐশী, কোথায় সাইন চেঞ্জ হয় বলেন তো? এই যে দুই পাশে ঋণাত্মক সংখ্যা দিয়ে এখানে সাইন চেঞ্জ হয়েছে না? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনি ঘুমাচ্ছিলেন? ঐশী, আপনি কি ঘুমাচ্ছিলেন বলেন তো? নাকি ঘুমে চোখ বন্ধ হয়ে গেছিল? নেন তো, এই যে দুই পাশে যে ঋণাত্মক সংখ্যা, এই যে বিপরীতকরণ করছি, সাইনটা চেঞ্জ হয়েছে না? এখানে সাইনটা চেঞ্জ হয়েছে না? আচ্ছা, লাস্ট কথাটা আরেকবার আমি না বলে এটা লিখে দেই যে বিপরীতকরণ করলে কখন সাইন চেঞ্জ হয় কখন হয় না। বিপরীত করণে হুম, অসমতার উভয় পাশে ধনাত্মক অথবা উভয় পাশে ঋণাত্মক সংখ্যা যদি থাকে, ঋণাত্মক সংখ্যা থাকলে, অসমতার উভয় পাশে ধনাত্মক অথবা উভয় পাশে ঋণাত্মক সংখ্যা থাকলে বিপরীতকরণে কি হবে? অসমতার চিহ্ন পরিবর্তন হবে। অসমতার চিহ্ন পরিবর্তন হবে। এটাই, এটা মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? না, গুণ ভাগের ক্ষেত্রে দুই পাশে সেম সেম সাইন লাগবে না। নুন্নাহার, গুণ ভাগের ক্ষেত্রে এরকম কোনো শর্ত নাই। গুণ ভাগের ক্ষেত্রে এক পাশে ধনাত্মক এক পাশে ঋণাত্মক থাক, তাতেও কোনো অসুবিধা নাই। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলেই সাইন চেঞ্জ হবে। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলেই সাইন চেঞ্জ হবে। এটা দুই পাশে ধনাত্মক থাক অথবা এক পাশে ধনাত্মক এক পাশে ঋণাত্মক থাক, বা কিংবা দুই পাশে ঋণাত্মক থাক, তাতে সমস্যা নাই। শুধুমাত্র এই বিপরীতকরণের ক্ষেত্রে দুই পাশেই একই ধরনের সংখ্যা থাকতে হবে। দুই পাশে হয় ধনাত্মক, দুই পাশে না হয় ঋণাত্মক থাকতে হবে। এটা মাস্ট। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই ঋণাত্মক আশিকা দেখেন, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে দেখেন তো, এই -2 আর হলো -1, এখানে বড় কোনটা? অবশ্যই -1 বড়। ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ছোট সংখ্যাটাই সবসময় বড় হয়। মানে ছোট সংখ্যার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, এই যে এখানে বড় সংখ্যা 2 থেকে 1 ছোট, এটাই হবে বড়। ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ছোট সংখ্যাটাই বড় হয়। তাহলে এখন দেখেন 0.5 আর 0.3, 0.333, ধরেন এটা হলো 50, এটা হলো 33, ধরে নেন এটা হলো 50, এটা হলো 33। তাহলে বড় কোনটা? 50। 0.50 বড়, 0.33 ছোট। কিন্তু আমি যদি দুইটার সামনে মাইনাস দেই, তখন 0.33, তখন 0.33 বড় হয়ে যাবে। আবু বক্কর সিদ্দিক, আপনি লেখাটা বুঝতে পারেন নাই? এর আগের হিসাবগুলো বুঝতে পারেন নাই? আমি যে এতক্ষণ ধরে এই যে এখানে বললাম এক পাশে ধনাত্মক এক পাশে ঋণাত্মক, বিপরীতকরণ করছি, সাইন চেঞ্জ হয় নাই। কিন্তু দুই পাশে ঋণাত্মক আছে, বিপরীতকরণ করছি, সাইন চেঞ্জ। দুই পাশে ধনাত্মক আছে, বিপরীতকরণ করছি, সাইন চেঞ্জ। এই লেখাটাই আমি ওখানে লিখছি। আপনি যদি এইটুকু বুঝে থাকেন, ওই লেখা বোঝার দরকার নাই। আপনি যদি ওইটুকু বুঝে থাকেন, ওই লেখা বোঝার দরকার নাই। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হলো সংখ্যা রেখা। সংখ্যা রেখাটা আমাদের জানা জরুরি অসমতার ক্লাসে। সংখ্যা রেখা জিনিসটা কি? একটা রেখা যেই রেখার মাঝখানে থাকে শূন্য, এই শূন্য থেকে মানে যে কোনো জায়গা থেকে মাঝখানে শূন্য থাকবে, এটা বাধ্যতামূলক না। শূন্য, শূন্যের ডানে ধনাত্মক সংখ্যা,
তার মানে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে 3, এখানে থাকবে 4, এখানে থাকবে 5, এইভাবে চলতেই থাকবে। এইভাবে কত দূর পর্যন্ত চলবে? প্লাস ইনফিনিটি, অসীম। এইভাবে অসীম পর্যন্ত চলবে। আর শূন্যের আলগুনে আপনি রেকর্ড দেখে নিন, তাহলে আপনার ক্লাস করার দরকার নাই। আপনার ক্লাস করার দরকার নেই। আপনি 2x স্পিডে, আপনি ইউটিউব ভিডিও, এই যে 2x স্পিডে আপনি ক্লাস রেকর্ড দেখে নিন তাহলে। আর বাম পাশে গেলে ঋণাত্মক হয়। -1, -2, -3, -4, -5, এভাবে যেতে যেতে ইনফিনিটি, ইনফিনিটি। এবার আসেন, আমি এইখানে যে কথাটা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনেন। সেটা হলো, যে কোনো জায়গা থেকে, সংখ্যা রেখার যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো একটা জায়গা চুজ করতে পারেন। আমি এখানে 2 চুজ করলাম, 2। আমি 2 এই জায়গা থেকে যদি আমি ডান দিকে যাই, আমি এই জায়গা থেকে ডান দিকে যাই, তাহলে কি মান বৃদ্ধি পাবে নাকি কমবে? আমি এইখান থেকে যদি ডানে যাই, মান বৃদ্ধি পাবে নাকি কমবে বলেন তো? ডানে গেলাম, তাহলে 3-এ আসবো, একবার 4-এ আসবো, 5-এ আসবো, 6-এ আসবো, বাড়বে। তাহলে ডানে যাচ্ছি, বাড়তেছে। আর যদি বাম দিকে আসি, যদি এই দিকে আসি, বামে আসি, এটা হলো বামে। যদি বামে যাই, দেখেন এই যে 1, 0, -1, -2, -3, মানে যতই বামে যাই ততই মান কমতেছে। এই জিনিসটা আমাদের অঙ্ক করার সময় লাগবে। এই জিনিসটা অঙ্ক করার সময় লাগবে। সংখ্যা রেখার যে কোনো জায়গা থেকে ডান দিকে গেলে মান বৃদ্ধি পায়। মাথায় রাখবেন, ডান দিকে গেলে কি হয়? মান বৃদ্ধি পায়। ডান দিকে গেলে মান বৃদ্ধি পায়। আর বাম দিকে গেলে কি হয়? বাম দিকে যে কোনো জায়গা থেকে, যে কোনো একটা জায়গা থেকে ডানে যাবে ওর মান বৃদ্ধি পাবে, বামে যাবে ওর মান হ্রাস পাবে, ওর মান হ্রাস পাবে। ঠিক আছে? সংখ্যা রেখা থেকে আপাতত আমার এইটুকুই লাগবে। আরেকটা জিনিস লাগবে। আচ্ছা, সেটা হলো, আমাদের ক্লাস শেষের দিকে, আমি আর কয়টা বাজে এখন? 15:36, 36 মিনিট ক্লাস নিছি। 36 মিনিট ক্লাস নিছি, আমি আর 24 মিনিট ক্লাস নিব, ক্লাস শেষ হয়ে যাবে। এবার যেটা দেখবো সেটা হলো পরম মান। পরম মান, পরম মান জিনিসটা কি, এটা আমাদের বুঝতে হবে আগে। পরম মান, যেমন ধরেন আমি যদি বলি পরম মান 3, এই যে দুই পাশে এরকম করে দুইটা দাঁড়িয়ে দিলে ইহাকে বলা হয় মডুলাস বা পরম মান। তাহলে এই পরম মান কথাটার অর্থটা কি? ভালো করে খেয়াল করেন, পরম মান কথাটার অর্থ কি। আমরা সারা জীবন আমি জানি যে পরম মানের ভিতরে যদি প্লাস থাকে এটা প্লাস হবে, যদি মাইনাস থাকে তবু প্লাস হবে। চলেন এটা আসলে বোঝার চেষ্টা করি, এটার কেন এরকমটা হয়। এই পরম মান 3 কথাটার অর্থ হইল, ধরেন এটা হলো 0, এটা 1, এটা 2, এটা 3, এইভাবে ইনফিনিটি পর্যন্ত আছে, হ্যাঁ। আর এই পাশে হলো -1, -2, -3, হ্যাঁ, এভাবে মাইনাস ইনফিনিটি আছে। পরম মান 3 কথাটার অর্থ হইল 0 থেকে শুরু করে এই 3 বিন্দুটা কতটুকু দূরে আছে। পরম মান 3, এই যে দুই পাশে দুটো দাঁড়িয়ে দিয়ে এটা বোঝাচ্ছে 0 থেকে এই 3 বিন্দুটা কত দূরে আছে, কত দূরে আছে। এইটা হলো 3 বিন্দু। 0 থেকে দেখেন এই যে 1 একক, এখান থেকে এখানে আরো 1 একক, এখান থেকে আরো 1 একক, টোটাল কয়টা? 1, 2, 3। তাহলে 3 একক দূরে আছে। তাহলে এখানে আমাকে বোঝাচ্ছে এই 3 বিন্দুটা মূল বিন্দু থেকে কত দূরে আছে। শূন্যকে মূল বিন্দু ধরে নিলাম আমি। মূল বিন্দু থেকে কত দূরে আছে? মূল বিন্দু থেকে 3 একক দূরে আছে। এই জন্য এটার মান 3। এখন আমি যদি পরম মান -3 দেই, তাহলে আমাকে বলতেছে যে মূল বিন্দু থেকে -3 যে বিন্দুটা আছে এটা কত দূরে। মূল বিন্দু থেকে এই -3 বিন্দুটা কত দূরে আছে। তাহলে মূল বিন্দু থেকে -3 বিন্দুটা ধরেন এই যে 1, এই 2 একক, 3 একক, তাহলে এটাও 3 একক দূরে আছে। তাহলে মূল বিন্দু থেকে -3 বিন্দুটা 3 একক দূরে আছে, এই জন্য এটার মান 3। মূল বিন্দু থেকে এই 3 বিন্দুটা 3 একক দূরে আছে, এই জন্য এটার মান 3। এই জন্য পরম মানের ভিতরে প্লাস মান থাক আর মাইনাস মান থাক, সেটার আউটপুট সর্বদাই প্লাস হয়, কারণ এটা তো একটা ডিস্টেন্স, দূরত্ব। দূরত্ব তো কখনো ঋণাত্মক হতে পারে না। এই জন্য পরম মানের মান সর্বদাই কি হয়? ধনাত্মক হয়। আচ্ছা ভাই, এই জিনিসটা আপনার এত কাহিনী করে বলার কি দরকার আছে? আপনি যদি আপনি যদি এটাই বলতেন তাহলে তো শেষ হয়ে যেত।
এত কিছু বলার কাহিনী কি দরকার আছে? কোনো কাহিনী দরকার আছে? ভাই এই অসমতার ক্লাসটা করলে রিটেনে অসমতা থেকে প্রশ্ন আসে, সেটাও আপনাদের কাভার হয়ে যাবে, রিটেনে আলাদা কোনো ক্লাস করতে হবে না। আমি বলতেছি অসমতা রিটেনের জন্য আমি ক্লাসে না, প্রিলি ক্লাসে দিয়ে দেই। এখন আসেন, পরম মান এক্স সমান 3 যদি হয়, পরম মান এক্স সমান যদি 3 হয়, এখন আমাকে বলেন এখানে কি বলতেছে, যে এক্স এমন একটা বিন্দু যেটা 3 একক দূরে আছে, তাই না? এক্স এমন একটা বিন্দু যেটা 3 একক দূরে আছে। এখন মূল বিন্দু থেকে 3 একক দূরে +3, মূল বিন্দু থেকে 3 একক দূরে -3ও আছে, তাই না? এই যে মডুলাস এক্স সমান 3 মানে হইল এই এই মূল বিন্দু থেকে 3 একক দূরের যে কোনো একটা বিন্দু, মূল বিন্দু থেকে 3 একক দূরে যে কোনো একটা বিন্দু। এটা এখন কোন দিকে সেটা তো আমাকে বলে নাই, এটা এখন কোন দিকে সেটা তো আমাকে বলে নাই, ডানে নাকি বামে সেটা তো বলে নাই। এখন 3 একক দূরে, 3 একক দূরে যদি আমি ডানে যাই, ডানে আসলে আমি +3 পাবো, তার মানে এক্স সমান হবে +3। আমি যদি বামে আসি, বামে আসলে আমি এক্স সমান পাবো -3। তার মানে এই যে মডুলাস এক্স সমান 3 হলে আমরা এটাকে লিখতে পারি এক্স সমান +-3, এক্স সমান লিখতে পারি +-3। আচ্ছা, এখন এটা তো ইকুয়েশন মানে এটা সমান চিহ্ন আছে, যদি অসমান থাকে তাহলে কি হবে? যদি অসমতার চিহ্ন থাকে তাহলে কি হবে? চলেন আমরা সেটা দেখি। ধরেন আপনার কাছে এইবার আছে মডুলাস এক্স <3, মডুলাস এক্স <3, তাহলে কি আমি সেম ভাবে বলতে পারি যে এক্স এর মান 3 থেকে ছোট এবং এক্স এর মানও 3 থেকে ছোট? বলা যায় কিনা দেখেন, এই যে এক্স সমান, এই যে এই মাইনাসটা যদি এই পাশে দেই, তার মানে এই এক্স এর মানটা প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, প্লাসও হইতে পারে, মাইনাস হতে পারে। মানে এক্স যদি +x হয় তাহলে 3, এক্স যদি -x হয় তবুও 3। তাহলে আমি কি এটাকে লিখতে পারি মডুলাস এক্স <3? জাস্ট খালি সমানের জায়গায় কি আছে, সমানের জায়গায় অসমতার চিহ্ন আছে, শুধু এটুকুই পার্থক্য, আর কিছু না। সমান সমান চিহ্নের জায়গায় শুধু অসমতার চিহ্ন আছে, এইটুকুই। তাহলে আমরা এটাকে একটু আর একটু ইয়া করে লিখি, দাঁড়ান আর একটু ভালো করে লিখি। তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স এর মান 3 থেকে ছোট, আর একটা হইতে পারে -x এর মান 3 থেকে ছোট। যদি এখানে সমান চিহ্ন থাকতো আমি কি দিতাম, দুই জায়গায় সমান চিহ্ন দিতাম না সব জায়গায়? এক্স এর মান 3-এর সমান, তার মানে এক্স সমান 3 অথবা -x সমান 3। আচ্ছা, এখন এইখানে যদি অসমতার চিহ্ন থাকে তাহলে আমি এখানে অসমতার চিহ্ন দিব, এখানে অসমতার চিহ্ন দিব। এখন দেখেন, এই যে আমি এক্স এর সামনে মাইনাসটা রাখতে চাই না, আমি এক্স এর সামনে মাইনাসটা রাখতে চাই না, তাহলে উভয় পাশে আমি মাইনাস দ্বারা গুণ করব। উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে? উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে না? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে না? তার মানে কি, এখানে বলতেছে -3 থেকে এক্স এর মান বড়, আর এখানে বলতেছে এক্স এর মান 3 থেকে ছোট। এই দুইটা জিনিসকে আমরা একসঙ্গে এইভাবে লিখতে পারি। দেখেন এটাকে আমি এইভাবে লিখি যে -3x, আমি এটাকে লিখলাম এই যে এইভাবে, এই যে এটাকে এইভাবে লিখলাম। আর এটাকে লিখি যে এটাকে এখানে লিখি x <3। দেখেন, -3 থেকে এক্স বড়, এক্স থেকে 3 বড়, -3 থেকে এক্স বড়, এক্স থেকে 3 বড়। এখন আমরা এই দুটাকে একসঙ্গে এইভাবে লিখতে পারি, একটা এক্স দিয়ে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এখন আমরা যখন ইন্টারমিডিয়েটে বা হচ্ছে উচ্চতর গণিতে অসমতার অঙ্ক করছি, যদি মডুলাস x <3 থাকে, এইটা থেকে সরাসরি আমি লিখতে পারি এইভাবে -3x3, -3x3, ঠিক আছে, -3x3, এটা থেকে আমি সরাসরি এটা লিখতে পারি। ওকে, এখন কথা হলো, যদি এই ছোট চিহ্ন না থাকে বড় চিহ্ন থাকে তাহলে কি ঘটবে সেটাও আমাদের জানতে হবে, সেটাও জানতে হবে। ধরেন মডুলাস x<3 আছে, মডুলাস x>3 আছে, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এক্স এর মান 3 থেকে বড় অথবা -x এর মান 3 থেকে বড়, এক্স এর মান 3 থেকে বড় অথবা -x এর মান 3 থেকে বড়। তাহলে আমি এটাকে যদি দুই পাশে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এক্স এর মান -3 থেকে ছোট। একটু সংখ্যা রেখে দেখাই, দেখেন এই পাশে হইলো -3, এখানে হইলো 3। এটা দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এক্স এর মানটা 3 থেকে বড়। এই যে 3 থেকে বড়, এক্স এর মানটা 3 থেকে বড়। 3 থেকে বড় মানে কোন দিকে? বড় মানে আমি 3 থেকে বড় কোনো কিছু পেতে চাই, আমি ডানে যাব না বামে যাব? ডানে যাব, তার মানে এটা এইদিকে যাবে।
এটাই দিকে যাবে, এটাই দিকে যাবে, তাই না? আবার এক্স এর মান -3 থেকে ছোট, এ দেখেন এক্স ছোট কার থেকে, -3-এর থেকে ছোট, তাহলে এই যে -3 থেকে ছোট, তাহলে কোন দিকে যাবে? -3 থেকে ছোট হলে বামে যাবে। এখন এই যে দুইজন, দুইজন দুই দিকে যাচ্ছে, তো এদের কি দেখা সাক্ষাৎ সম্ভব? এদেরকে দেখা সাক্ষাৎ সম্ভব বলেন তো? এই দুটার দেখা সাক্ষাৎ সম্ভব? সম্ভব না। ভাই দুইজনের রাস্তা দুই দিকে, এটা তো অসম্ভব। এই জন্য যদি বড় চিহ্ন থাকে তখন এটাকে আমরা লিখতে পারি x>3, অথবা দিয়ে আমরা লিখতে পারি x<-3। তখন আমরা এটাকে অথবা দিয়ে লিখতে পারি, একসঙ্গে লিখতে পারবো না, দুইটা আলাদা আলাদা, এইটা অথবা এইটা, দুটো আলাদা আলাদা লিখতে হবে। তাহলে এটা কেন একসঙ্গে লিখলেন? দেখেন, এটা যদি আমি একসঙ্গে কিভাবে লিখছি একটু দেখেন, না দুইটা লিখতে হবে। দেখেন এইখানে, এইখানে দেখাই, এইখানে দেখাই আপনাদের, এখানে যদি সংখ্যা রেখা দেখাই, এটা হলো -3, এটা হলো +3। এই শোনেন, আমি আপনাদের একটা কথা বলি, যারা ম্যাথ ভালো পারেন, যাদের মনে হয় যে আপনাদের বেসিক লাগবে না, আপনারা প্রতিদিন 30 মিনিট পরে ক্লাসে জয়েন করবেন। দেখেন আমি বেসিক ছাড়া আমি কখনোই সরাসরি অঙ্কে যেতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি বেসিক পড়াবো, তারপর হচ্ছে আমি অঙ্ক করাবো। আমি জানি আমি যদি বেসিক পড়াই, আমাকে অঙ্ক অঙ্ক করাইতে হয় না, অঙ্ক আপনারা নিজেরাই করতে পারবেন। তো যাদের মনে হয় যে আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আপনারা এইসব বেসিক জানেন, আপনারা পারেন, তাহলে আমি বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা 30 মিনিট পরে ক্লাসে জয়েন করবেন। কারণ প্রথম 30 মিনিট আমি অবশ্যই বেসিক বুঝাবো। এতে করে যদি আমার পিটিএ চাকরি চলে যায়, আপনারা যদি যে কোনো কমপ্লেন করেন বা যা কিছু করতে পারেন, তাতে আমি ওসবে আমি আমি একটু ভ্রুক্ষেপও করবো না, কারণ আমি বেসিক বুঝাবো। আমি এর বাইরে আমি যেতে পারবো না। আমি ক্লাসে ঢুকবো, যে এই যে 5টা সূত্র, এই 5টা সূত্র দেখেন, এখন চলেন অঙ্ক করি, আমার পক্ষে এটা সম্ভব না। আমি প্রয়োজনে ক্লাস নেব না, তবু আমি এটা পারবো না। তো যাদের মনে হয় আপনারা পারেন, প্লিজ আপনারা প্রতিদিন, যেদিন করে আমি ক্লাস নেব, আমি আগে টেলিগ্রামে বলে দেবো যে আমি আজকে ক্লাস নেব, যারা পারেন আপনারা 30 মিনিট পরে ক্লাসে জয়েন করেন, আমি এটা বলে দেবো, ঠিক আছে? আর এইখানে ক্লাসগুলো মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, মনে রাখবেন, এখানে ম্যাথ, সায়েন্স, এই টপিকগুলো সাধারণত আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে আমরা টার্গেট করে পড়াই। এখানে যারা পারে তাদেরকে যদি আমি আরো পারাইতে পারি, তাহলে ওইটাতে আমার আমার কোনো কৃতিত্ব নাই। যারা পারে না, আমি যদি তাদেরকে শিখাইতে পারি, তারা যদি পরীক্ষায় গিয়ে মার্কস ক্যারি করতে পারে, ওইটা হচ্ছে আমার ক্রেডিট। আপনাদেরকে যদি আমি নাও পড়াই, তবু আপনারা পারবেন, যারা পারেন আপনারা পারবেনই, ঠিক আছে? তো এতে যদি আপনারা মন খারাপ করেন, আমি খুবই সরি। এতে যদি আপনারা মন খারাপ করেন, আমি আমি খুবই 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 সরি এক্ষেত্রে। আচ্ছা, দেখেন এদের মিলন ঘটে কিভাবে। আচ্ছা, এদের সাক্ষাৎ হয় কিভাবে দেখেন। এখানে বলছে এক্স এর মান -3 থেকে ছোট, এক্স এর মান -3 থেকে বড়। এই যে -3 থেকে বড়, বড় মানে কোন দিকে যাবে? ডান দিকে যাবে, তাই না? ডান দিকে যাবে। আর বলছে এক্স এর মান 3 থেকে ছোট, এক্স এর মান 3 থেকে ছোট মানে কোন দিকে? এই দিকে। আরে এদের তো হয়ে গেছে, মানে এদের তো দেখা সাক্ষাৎ হয়ে গেছে, তাই না? এই জন্য এদেরকে আমরা একসঙ্গে লিখতে পারি, -3 থেকে বড়, 3 থেকে ছোট। সবসময় মনে রাখবেন, এগুলোর ক্ষেত্রে ছোট সংখ্যাটা সামনে হয়, ছোট সংখ্যাটা সামনে হয়, বড় সংখ্যাটা পরে হয়, ঠিক আছে? তাহলে এই যে এই ছোট চিহ্ন থাকলে, তখন মানে ছোট চিহ্ন থাকলেই দেখেন, জীবনে বড় হইতে গেলে সবসময় ছোট হইতে হয়। আপনি মানে নিজেকে যত ছোট করবেন, মানে নিজেকে মনে করবেন আমি ছোট, তাহলে দেখবেন যে সব জায়গায় আপনি কি হবেন, বড় হয়ে যাবেন। বিশেষ করে এটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবসময় নিজেকে ছোট রাখবেন, তাহলে দেখবেন সংসার সুখের হয়েছে, তাহলে দেখবেন সংসার সুখের সুখের হয়েছে। এই যে এখানে ছোট আছে, চিহ্নটা ছোট, এই জন্য দেখেন এরা একসঙ্গে আছে, চিহ্নটা ছোট এই জন্য এরা একসঙ্গে আছে। কিন্তু এই যে এখানে, এখানে কি হয়েছে, এখানে বড়, এই চিহ্নটার নাম বড়, সবাই নিজেকে বড় মনে করে। এই সবাই নিজেকে বড় মনে করার কারণেই দেখেন দুইজনের রাস্তা দুই দিকে চলে গেছে, এরা আর এক হইতে পারে না, এদের ডিভোর্স হয়ে গেছে। বুঝতে পারছেন? এই হলো ঘটনা, আর কিছু না। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হলো, আরে আমি তো আনম্যারিড, আমার আমার যে পাশে যিনি আছেন সারিয়ার স্যার, উনি তো ম্যারিড, ওনার কাছ থেকে মাঝে মধ্যে শুনি এইসব। উনি আমাকে মাঝে মধ্যে এইসব আর কি বলে, যে আসলে ভবিষ্যতে তো ধরেন ম্যারিড হইতে পারি, তখন ওনার কাছ থেকে এইসব আর কি, ওনার কাছে এক্সপিরিয়েন্স গুলো নেই আর কি। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে ভুলে গেছি, সেটা হলো বন্ধনী। বন্ধনী খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্ধনী দিয়ে হচ্ছে 49-এ না 47-এ কিন্তু প্রশ্ন আসছিল একটা বন্ধনী দিয়ে, কারণ বন্ধনীর কারণে পুরো অঙ্কের অ্যান্সারটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকে এটা ভুল করছে। তাহলে চলেন আমরা বন্ধনীটা শিখি। ধরেন আমি একটা জিনিস লিখলাম, 3 থেকে এক্স এর মান বড়, 7 থেকে ছোট। এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে 3 এবং 7-এর মাঝামাঝি যে সংখ্যাগুলো,
এটার অর্থ হচ্ছে 3 এবং 7-এর মাঝামাঝি, 3 এবং 7 বাদে। আমি কি বলছিলাম যে ইকুয়াল চিহ্ন থাকলে এই সংখ্যা সহ লিখতে হয়, ইকুয়াল চিহ্ন না থাকলে এই সংখ্যা লিখতে হয় না। এইটাকে আমরা বন্ধনীর মাধ্যমে এইভাবে লিখতে পারি, 3 7 প্রথম বন্ধনী। এটাকে বলে খোলা ব্যবধি। ভাই খোলা ব্যবধি নাকি বদ্ধ ব্যবধি, ওপেন ইন্টারভাল নাকি ক্লোজ ইন্টারভাল, এগুলা পরীক্ষা আসবে না। জাস্ট খালি আপনি জেনে রাখেন ইকুয়াল চিহ্ন নাই মানেই প্রথম বন্ধনী, আর প্রথম বন্ধনী মানে এই সংখ্যা দুইটা বাদ দিয়ে বাকি এর মাঝের সংখ্যাগুলা। যদি এরকম থাকে, এইখানে ইকুয়াল চিহ্ন আছে, এখানে ইকুয়াল চিহ্ন নাই, এই যে এখানে ইকুয়াল 3-এর সাথে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে তখন হবে থার্ড ব্র্যাকেট, তখন হবে থার্ড ব্র্যাকেট। আর এই যে 7-এর সাথে ইকুয়াল চিহ্ন নাই, তাহলে 7 দিয়ে এখানে কি দেব, ফার্স্ট ব্র্যাকেট। ইকুয়াল চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল চিহ্ন যদি না থাকে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এরপরে দেখেন যদি এরকম থাকে, যদি এরকম থাকে, এই যে 7-এর সাথে ইকুয়াল চিহ্ন আছে, তার মানে এখানে 3, এখানে 7, এই যে 7-এর সাথে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এটার সাথে থার্ড ব্র্যাকেট। যদি দুই জায়গায় ইকুয়াল চিহ্ন থাকে, দুই জায়গায় যদি ইকুয়াল চিহ্ন থাকে, তাহলে দুইটা সংখ্যা লিখেই দুই জায়গায় থার্ড ব্র্যাকেট হবে, দুইটা সংখ্যা লিখেই দুই জায়গায় থার্ড ব্র্যাকেট হবে। এই হলো বন্ধনীর কাহিনী, এটাই বন্ধনীর কাহিনী, আর কিছু না। সোজা কথা, দেখেন ভালোভাবে চিন্তা করেন, ভালো করে খেয়াল করেন। এই যে অসমতার নিচে যদি এক্সট্রা একটা দাড়ি থাকে, এক্সট্রা দাড়ি থাকলেই তখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে থার্ড ব্র্যাকেট। যেমন এই যে এখানে একটা দাড়ি আছে, এই যে 3-এর নিচে দেখেন, এই যে 3-এর সাথে এখানে অসমতার চিহ্নের সাথে একটা দাড়ি আছে, এই জন্য 3-এর সাথে এখানে থার্ড ব্র্যাকেট হয়েছে। দেখেন এখানে 3-এর সাথে দাড়ি নাই, এখানে কোনো দাড়ি নাই, এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট। 3-এর সাথে এই যে এখানে কোনো দাড়ি নাই, এই যে ফার্স্ট ব্র্যাকেট। 3-এর সাথে এখানে দাড়ি আছে, ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখেন 7-এর সাথে এখানে কোনো দাড়ি নাই, এই যে এখানে কোনো অসমতার চিহ্নের সাথে কোনো দাড়ি নাই, এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট। অসমতার চিহ্ন এখানে কোনো দাড়ি নাই, ফার্স্ট ব্র্যাকেট। এখানে দাড়ি আছে, থার্ড ব্র্যাকেট। এখানে দাঁড়িয়ে আছে, থার্ড ব্র্যাকেট। এইটুকুই। এখন এখানে আবার এটাকে আবার আরেকটা কাহিনী আছে এখানে, সেটা কি কাহিনী, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে না লেখে এটাকে এইভাবেও লেখা হইতে পারে, মানে ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে এরকম থার্ড ব্র্যাকেটটা উল্টো করে লিখতে পারে। আর পরীক্ষার হলে অপশনে গিয়ে দেখলেন এরকম করে লেখা আছে, তখন আবার মনে হবে, আমি যদি না বলি তখন মনে হবে যে প্রশ্ন তো এখানে টাইপিং মিস্টেক করছে, টাইপিং মিস্টেক না, ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে থার্ড ব্র্যাকেটটা উল্টো করে লিখতে পারে। যেমন এই যে এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে 3, এই যে 7-এর সাথে ফার্স্ট ব্র্যাকেট আছে, এটাকে আমরা এরকম উল্টো করে লিখতে পারি। এই যে এখানে 3-এর সাথে ফার্স্ট ব্র্যাকেট আছে, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে উল্টো থার্ড ব্র্যাকেট, উল্টো থার্ড ব্র্যাকেট, আর এইখানে থার্ড ব্র্যাকেট। আর এটা তো যা আছে তাই, এটা যা আছে তাই। আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে ভাই এরকম করে যে লিখছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ভাই আমি এটা বলছি তো, এইটা দ্বারা বোঝাচ্ছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া এটা দ্বারা বোঝাচ্ছে 3 ও 7-এর মাঝের সংখ্যাগুলো, 3 ও 7-এর মাঝে যে সংখ্যাগুলো আছে সেগুলো, 3 ও 7-এর মাঝের সংখ্যা মানে এই সংখ্যা দুইটা বাদ দিয়ে, এই সংখ্যা দুইটা বাদ দিয়ে। আর যদি থার্ড ব্র্যাকেট থাকে, এরকম থার্ড ব্র্যাকেট থাকে, তখন এই যে 3 ও 7 সহ এদের মাঝের সংখ্যা, এদের মাঝের সংখ্যা। এই যে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের মধ্যে পার্থক্য এটাই, ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে পার্থক্য এটাই, আর কিছু না। আর ভালো করে আরেকবার বলি, যদি দুইটাই দুইটাই এরকম থাকে, দুইটাই এই চিহ্ন থাকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট। যদি একটা ইকুয়াল চিহ্ন থাকে আর একটা যদি ইকুয়াল চিহ্ন না থাকে, যে ইকুয়াল চিহ্নর জন্য থার্ড ব্র্যাকেট, এটার জন্য ফার্স্ট ব্র্যাকেট। যদি এইখানে এটা থাকে আর এইখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে, তাহলে এই চিহ্নের জন্য ফার্স্ট ব্র্যাকেট আর এই চিহ্নের জন্য থার্ড ব্র্যাকেট। যদি দুইটার সাথে ইকুয়াল চিহ্ন থাকে, তাহলে দুইটাই থার্ড ব্র্যাকেট। জাস্ট এইটুকুই ভাই, এত তো কঠিন কিছু না। এই ইকুয়াল চিহ্ন আছে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল চিহ্ন নাই ফার্স্ট ব্র্যাকেট। এটা এত এত কঠিন করতেছেন কেন আপনারা, এত কঠিন করতেছেন কেন আপনারা, মানে এটা তো কঠিনের কিছু আমি দেখতেছি না। আচ্ছা, আমি বলছিলাম যে 24 মিনিটে শেষ করব, শেষ করতে পারলাম না, বেসিকই বেসিকই বুঝে শেষ করতে পারলাম না। এবার চলেন এখন অঙ্ক করি। পরম মানযুক্ত অসমতার সমাধান। তো পরম মানযুক্ত অসমতার সমাধান করার আগে দেখেন আমি বেসিক পড়াইছি, এখন আপনারা করবেন। সেটা কি বেসিক পড়াইছিলাম? যদি মডুলাস এক্স লেস দেন 3 থাকে, খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যদি এটা থাকে আমরা এটা পরম মান তুলে দিব, পরম মানযুক্ত অসমতার সমাধান করতে গেলে প্রথম কাজটা হবে পরম মান তুলে দেওয়া। তো পরম মান তুলে দিলে যদি এরকম থাকে, এটাকে কি লিখবো, -3 x 3। তাহলে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা প্রথমে মাইনাস, শেষে প্লাস, মাঝখানে আর এইখানে যা থাকবে তাই, এখানে এক্স এর জায়গায় প্রেজেন্টও থাকতে পারে।
এক্স এর জায়গায় প্রেজেন্টও থাকতে পারে, এক্স এর জায়গায় প্রেজেন্ট থাকলে আমরা এখানে প্রেজেন্ট লিখে দিব। আমার কথাটা কি বুঝতে পারছেন? তবে সামনে এখানে যে সংখ্যাটা থাকবে সামনে মাইনাস দিয়ে সেটা প্লাস দিয়ে থাকবে। তো চলেন আমরা একটা অঙ্ক করি, বাকিগুলো আপনারা করবেন। তো এই অঙ্কটা সলভ করার জন্য আমরা প্রথমে কি করব, পরম মান তুলে দিব। পরম মান তুলে দেবো। তো পরম মান তুলে দেওয়ার জন্য প্রথমে কি করতে হবে, যেখানে কি আছে 7 আছে, তাহলে -7, আর এই দিকে হবে +7। এখন দেখেন এখানে কি চিহ্ন আছে, বড় চিহ্ন, তাহলে এটা দিব। এখানে মাঝখানে যা থাকবে তাই লিখবো, যা আছে তাই লিখবো। এই যে পরম মান তুলে দিলাম। তাহলে পরম মান তুলে দিলে আমাকে এইভাবে লিখতে হবে, পরম মান তুলে দিলে আমাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে। এখন সমাধান করতে বলছে মানে হচ্ছে এক্স এর মান বের করতে হবে। সমাধান করতে বলছেই মানে এক্স এর মান বের করতে হবে। এখন এক্স এর মান যদি বের করতে চান, এক্স এর আশেপাশে যারা আছে তাদেরকে দূর করতে হবে। এক্স এর আশেপাশে যারা আছে তাদেরকে রাখা যাবে না, তাদেরকে দূর করতে হবে। তো তাদেরকে কিভাবে দূর করব? প্রথমে এই যে -2 যে আছে একে দূর করব। এই -2কে দুই পাশে দিয়ে দিব। বা আমি এখানে যদি +2 দেই, তাহলে কি হবে, -2টা দূর হয়ে যাবে। দেখেন এই -7, এই 3x - 2 7, দেখেন এই -2 দূর করার জন্য আমি কি করব, এইখানে +2 দিব। যখন এখানে +2 দিব তখন এই যে -2 আর +2 কাটা যাবে, কাটা যাবে কিন্তু। তো এখন আমি শুধু একখানে +2 দিলে হবে না, একখানে শুধু +2 দিলে হবে না, সবখানেই দিতে হবে, সবখানেই দিতে হবে। তাহলে আমি এই -2 দূর করার জন্য তিনটা জায়গায় কি দিলাম, +2 দিলাম, তিনটা জায়গায় +2 দিয়ে দিলাম। তো হয়ে গেল, +2 দিয়ে দিলাম, তাহলে এই -2 আর +2 কাটা যাবে। কাটা গেলে এখানে থাকবে কি, শুধু 3x থাকবে, শুধু কি থাকবে, 3x থাকবে। এখন x এর সাথে যে 3 আছে, আচ্ছা এটা একটু ভালো করে লিখি, -7 থেকে 2 বাদ দিলে -5, এখানে হবে 3x, এখানে হবে 9। এখন এই যে x এর সাথে 3 আছে এটা দূর করব। এইটা দূর করার জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকটাকেই 3 দ্বারা ভাগ করতে হবে। এই -5কেও 3 দ্বারা ভাগ করব, এই 3x-কেও 3 দ্বারা ভাগ করব, 9-কেও 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 আর 3 কাটা যায়। তাহলে এখানে দাঁড়াইলো কি, এখানে থাকলো -5/3 > x, 9কে 3 দ্বারা ভাগ করলে হলো 3। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। এখন পরীক্ষার অপশনে এইভাবে না থেকে এটা বন্ধনী দিয়ে থাকতে পারে, এরকম -5/3 আর এইখানে 3, এরকম বন্ধনী দিয়ে, যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে যদি ইকুয়াল চিহ্ন নাই দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। এটাও অপশনে থাকতে পারে, এটা না থেকে, এটা না থেকে অপশনে এরকম বন্ধনী দিয়ে থাকতে পারে। তো এই টাইপের যতগুলো ম্যাথ আছে বইয়ের মধ্যে বা স্লাইডে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখানে ইকুয়াল চিহ্ন আছে, ধরেন এখানে ইকুয়াল চিহ্ন ছিল, তাহলে এখানে সব জায়গায় ইকুয়াল চিহ্ন হবে, জাস্ট এইটুকুই। যদি ইকুয়াল চিহ্ন থাকতো সব জায়গায় ইকুয়াল চিহ্ন দিতেন। সব জায়গায় ইকুয়াল চিহ্ন হলে তখন আবার বন্ধনের জায়গায় হয়তো থার্ড ব্র্যাকেট, তখন আবার বন্ধনের জায়গায় হয়তো থার্ড ব্র্যাকেট, এইটুকুই। ইকুয়াল চিহ্ন থাকলে তখন এরকম হইতো। তো যাই হোক, এটা আমি তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেই। ইনফিনিটি দিয়ে কিভাবে আসবে আমি দেখাবো, আমি দেখাবো। একটু অপেক্ষা করেন, ইনফিনিটি দিয়ে কিভাবে অ্যান্সার আসে আমি ওটা দেখাবো। কোনো কিছুই বাদ দিব না, চিন্তা করিয়েন না। ওকে, তাহলে এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলো সব আপনারা করবেন, এগুলো প্রত্যেকটা ম্যাথ আপনারা করবেন। ঠিক আছে, এটাও আপনারা করবেন। ওই ব্রেইন বক্সে একটা পোস্ট করছে ভিডিও নিয়ে, দেখেন তো, ব্রেইন বক্সে একটা পোস্ট করছে ভিডিও নিয়ে, দেখেন তো। আচ্ছা, এই অঙ্কটা একটু করি, এটা একটা বিসিএস এ আসছিল। বলেন এটা একটু দেখি আমরা, এটা বিসিএস এ যেহেতু আসছিল এই অঙ্কটা দেখি আমরা। এখানে কি বলছে, আপনি এদিকে এগুলা এগুলা ভুলে যান, এগুলা ভুলে যান, এগুলো ভুলে যান, এগুলো ভুলে যান। এটাকে আমরা কি লিখতে পারি, -3 x - 2 3। আমরা এখান থেকে এক্স এর মান বের করি, চলেন এক্স এর মান বের করি। তাহলে এই যে এখানে -2 আছে, দুই পাশেই কি করব, যোগ করে দিব, দুই পাশেই যোগ করে দিব। তাহলে এখানে হবে -1x, এখানে হবে 5। আচ্ছা, তা আমাকে তো সমাধান করতে বললে এটাই অ্যান্সার, কিন্তু সমাধান তো করতে বলে নাই। কি বলছে, বলছে এম এবং এন এর মান বের করতে। যেখানে এক্স এর সাথে থাকবে 3 গুণ, তার সাথে থাকবে একটা 5, এখানে একটা 3 গুণ থাকবে, এখানে থাকবে 5। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, তাহলে এক্স এর সাথে যে যে 3 গুণ আছে, তাহলে আমরা 3 গুণ করি। এক্স এর সাথে 3 গুণ করতে হয়, আমরা 3 গুণ করি, তাহলে প্রত্যেকটার সাথে 3 গুণ করে দেই। এই -1 এর সাথে 3 গুণ করলে -3, এক্স এর সাথে 3 গুণ করলে 3x, 5-এর সাথে 3 গুণ করলে হয় 15। তো আমার এখানে শুধু 3x আসছে, এখন তো 5 আসে নাই। তাহলে এবার আমি যদি প্রত্যেকটার সাথে 5 যোগ করে দেই, এই -3-এর সাথে 5 যোগ করলাম, 3x এর সাথে 5 যোগ করলাম, 15-এর সাথেও 5 যোগ করলাম, তাহলে কি দাঁড়াইলো এখানে, -3 এবং 5 হিসাব করলে কত হবে, 2। এখানে হবে 3x + 5,
আর এখানে 15 এবং 5 যোগ করলে হবে 20। এবার দেখেন তো, এইখানেও 3x+5, এখানেও আছে 3x+5, আসছে কি না? এবার দেখেন এই যে এম এর জায়গায় আছে 2, এখানে যেখানে এম ছিল সেখানে এখানে 2 আসছে। তার মানে এম এর মান 2, কারণ আমাকে এখানে এম এবং এন এর মান বের করতে বলছে। এখানে ছিল এন, এন এর জায়গায় আছে এখানে 20, তার মানে এন সমান হলো 20। তাহলে এম এর মান 2, এন এর মান হলো 20। এটাই অ্যান্সার। আচ্ছা এখানে দেখেন কি বলছে এখানে। এই প্রশ্নটা হচ্ছে সর্বশেষ সম্ভবত 47-এ আসছে মেবি। এখানে বলছে x-5 <2। আমরা এটা একটু সমাধান করি, চলেন এটা সমাধান করি। এটাকে আমরা লিখতে পারি -2 x-5 2। এরপরে যে -5 যেহেতু আছে, দুই পাশে আমরা তাহলে 5 যোগ করে দিব। দুই পাশে আমরা 5 যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে এখানে হবে 3, এখানে এক্স, এখানে 7। এটা দ্বারা কি বলতেছে? এটা দ্বারা বলতেছে 3 এবং 7-এর মাঝে যত সংখ্যা আছে, 3 এবং 7-এর মাঝে যত সংখ্যা আছে সবই। এখন 3 এবং 7-এর মাঝে, এই যে তিন, 3 এবং 7-এর মাঝে ধরেন 3.1 আছে, 3.2 আছে, 3.3 আছে, এরকম অসংখ্য কোটি কোটি সংখ্যা আছে। তাহলে আমি কোন সংখ্যাগুলো নেব? আমি যদি এটাকে বন্ধনের মাধ্যমে লিখি তাহলে এটাকে এইভাবে লেখা যায়। তাহলে সেটা অনুযায়ী উত্তর কিন্তু এ হয়। ভালো করে খেয়াল করেন, এটাকে বন্ধনের মাধ্যমে লিখলে তাহলে উত্তর হবে কি এ। এটা দ্বারা বোঝাচ্ছে 3 এবং 7-এর মাঝে যত সংখ্যা আছে সবই। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এখানে বলে দিছে এক্স বিলংস টু এন। এই যে এক্স বিলংস টু এন, এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে শুধু স্বাভাবিক সংখ্যাগুলো হবে, মানে কোনো নেগেটিভ, কোনো দশমিক সংখ্যা হবে না, কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না। এবং 3 এবং 7-এর মাঝে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা কি কি আছে? এটা হচ্ছে 4, 5, 6। 3 এবং 7-এর মাঝে এই তিনটাই স্বাভাবিক সংখ্যা আছে। সেটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা লেখা হয়। দ্বিতীয় বন্ধনী দ্বারা যদি আমরা লিখি, এখানে যা লিখবো শুধু তাই। কিন্তু প্রথম বন্ধনী দ্বারা এরকম করে যদি লিখি, তাহলে এদের মাঝে যা যা সংখ্যা আছে সবই নিতে হবে। এদের মাঝে শুধু 4, 5, 6 না, এদের মাঝে দশমিক সংখ্যা আরো কোটি কোটি আছে, সবই নিতে হবে। এই যে এক্স বিলংস টু এন বলার কারণে এটার অ্যান্সার এ না হয়ে সি হবে, শুধু 4, 5, 6। যদি এটা থাকতো যে এক্স বিলংস টু আর, যদি এক্স এক্স বিলংস টু আর থাকতো, এটা কিন্তু 47-এ মেবি আসছে, এক্স বিলংস টু আর থাকতো, তখন আবার এই নাম্বারটা সঠিক হইতো। এক্স বিলংস টু আর হইলে তখন আবার এ নাম্বারটা সঠিক হইতো। কিন্তু এক্স বিলংস টু এন বলছে, এন মানে হচ্ছে কোনো দশমিক সংখ্যা নেওয়া যাবে না। এই জন্য এ নাম্বারটা না হয়ে সি নাম্বারটা হবে, তখন সেটার মতো করে লিখতে হবে 4, 5, 6। এটাই অ্যান্সার। ওকে, আমরা এবার টাইপ 2 করব, ভগ্নাংশের সমাধান। এটা আপনারা পারবেন, কারণ একটু আগে আমরা যা করছি এগুলোই, একটু আগে আমরা যা করছি সেই অঙ্কগুলোই। যেমন এই অঙ্কটা আপনি ভগ্নাংশের সমাধান করবেন। তো ভগ্নাংশের সমাধান করতে গেলে যেহেতু চলকের মান বের করবেন, এই চলকটাকে সবসময় উপরে রাখতে হয়, এক্স এর মানটাকে সবসময় উপরে রাখবেন। তাহলে আমি এটা যদি উপরে দেই আর উপরেরটা যদি নিচে দেই, তাহলে এটা হবে মডুলাস 5x-1। একই রকমভাবে এটা উপরে গেলে কি হবে? 9/1। তার নিচে 1 লিখতে হয় না, শুধু 9 হবে। বিপরীতকরণ করলাম। আর বিপরীতকরণ করলে চিহ্নের পরিবর্তন হয়। দেখেন এই পাশেও ধনাত্মক সংখ্যা, এই পাশেও ধনাত্মক সংখ্যা, তাহলে বিপরীতকরণ করলে চিহ্নের পরিবর্তন হবে। এখানে এই চিহ্ন আছে, তার এটা এইদিকে ঘুরে যাবে। এরপরে বাকিটুকু নিজেরা করবেন, বাকিটুকু নিজেরা করবেন। আমি শুধু এই অঙ্কটা করে দিব আপনাদেরকে, ফুল করে দিব এই অঙ্কটা। তাহলে এখানেও আমরা কি করব? ওই সেম কাজটাই করব, বিপরীতকরণ করব। উপরে যাবে মডুলাস 2x-1, নিচে আসবে 3, আর এই যে 4 আছে এটাকে বিপরীতকরণ করলে হবে 1/4। আর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই যে নিচের যে 3 আছে, এই 3টা আমরা যদি দুই পাশে 3 দ্বারা গুণ করি, তাহলে কি হবে? এই পাশে হবে মডুলাস 2x-1, আর এই পাশে হবে 3/4। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসলাম। এখন আমরা এইটা শিখছিলাম যে এটা থাকলে, এটা থেকে আমরা এরকম মডুলাস থাকলে আমরা এটা থেকে লিখতে পারি -2x2, আমরা এরকম করে লিখতে পারি। কিন্তু যদি গ্রেটার চিহ্ন থাকে, যদি গ্রেটার চিহ্ন থাকে, যদি গ্রেটার চিহ্ন থাকে, তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারি না, এভাবে লেখা যায় না। আচ্ছা, যদি এভাবে লেখা না যায় তাহলে ভেঙে ভেঙে লিখতে হয়, এই তো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2x-1, এইটার মান 3/4 থেকে বড়। দেখেন এখানে যদি গ্রেটার চিহ্ন থাকতো আমরা কি লিখতাম? আমরা লিখতাম যে এক্স এর মান 2 থেকে বড়, অথবা -x এর মান 2 থেকে ছোট। তাহলে আমরা এটা আর একটা লিখতাম, অথবা, অথবা এই যে মাইনাস দিয়ে 2x-1
লেস ইকুয়াল 3/4। তো এখন আপনাদের একটু কঠিন লাগতেছে তাই না, যে এইরকম যদি একসঙ্গে লেখা না যায়, যেমন এই যে এই অঙ্কের মতো যদি এরকম করে একসঙ্গে যদি লেখা না যায়, তাহলে একটু কঠিন লাগতেছে। এখন প্রিলির অঙ্কতে আপনার উত্তর দরকার তাই না, প্রিলিমিনারি অঙ্কে আপনার কি অ্যান্সারটা দরকার। আপনি কিভাবে করছেন তার থেকে জরুরি হচ্ছে সঠিক উত্তরটা বের করা। তো প্রিলির অঙ্কে আমি বলবো যে এইভাবে না করে আপনি একসঙ্গে লিখেন, একসঙ্গে লিখেন, কোনো অসুবিধা নাই। একসঙ্গে লিখে আপনি অ্যান্সারটা বের করেন। আমি তাহলে এটা মুছে দিচ্ছি, আমি ওই একসঙ্গেই লিখবো। এই -3/4 গ্রেটার ইকুয়াল 2x - 1 গ্রেটার ইকুয়াল 3/4 আমি একসঙ্গে লিখলাম, যদিও এটা লেখাটা ঠিক না, ম্যাথমেটিক্যালি এটা ভুল, তবে উত্তরটা আবার সঠিক আসে। এখন এইখান থেকে যদি এক্স এর মান বের করি, আমরা দুই পাশে কি করব, দুই পাশেই এই যে -1টা আছে, তাহলে দুই পাশে আমরা 1 যোগ করে দিব, দিলাম যোগ করে। ওকে, তাহলে এটা এটা হিসাব করলে কি হবে বলেন তো, এইটা হিসাব করলে হবে 1/4, 2x, এটা হবে 7/4। ওকে, এবার দুই দ্বারা ভাগ করবে, যে এক্স এর সাথে দুই আছে, দুই দ্বারা ভাগ করব। আমি যদি দুই দ্বারা ভাগ করে দেই, এটা হয়ে যাবে 1/8 এক্স, এটা হয়ে যাবে 7/8। এইটা হলো অ্যান্সার। এখন এইভাবে তো লেখা যায় না, তাহলে এটাকে আপনি আলাদা আলাদা করে লেখেন, এটাকে আপনি আলাদা আলাদা করে লেখেন এইভাবে, 1/8 এক্স, অথবা অথবা এক্স গ্রেটার দেন 7/8। তাহলে এই যে শেষে এসে আপনি একটু আলাদা করে লেখেন, একদম শেষে এসে আপনি শুধু আলাদা করে লিখবেন, আর কিচ্ছু না, শেষে এসে আলাদা করে লিখবেন। এখন এইখানে আবার একটা কাহিনী আছে, এই অঙ্কে আবার একটা কাহিনী আছে, আমি কাহিনীটা দেখাই, আমি শেষের লাইনটা আবার লিখি, 1/8 গ্রেটার ইকুয়াল এক্স, অথবা এক্স গ্রেটার ইকুয়াল 7/8। এই যে এটাকে, এক্স এর মান 1/8 থেকে কি ছোট তাই না, এক্স এর মান 1/8 থেকে ছোট। আচ্ছা, ছোট হইতে হইতে কত ছোট হইতে পারবে বলেন তো, ছোট হইতে হইতে কত ছোট হতে পারবে? দেখেন তো, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না, 1/8 গ্রেটার ইকুয়াল এক্স গ্রেটার ইকুয়াল -ইনফিনিটি লেখা যায় না? ছোট হইতে 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 -ইনফিনিটি পর্যন্ত লেখা যায় কিনা? আচ্ছা, এটাকে একটু ঘুরাই লেখেন, -ইনফিনিটিটা প্রথমে লেখেন, এক্স 1/8 লেখা যায় কিনা বলেন তো এটাকে? এক্স এর মান 1/8 থেকে ছোট, কত ছোট? -ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে সর্বোচ্চ, এর নিচে যাবে না। এই অথবা থাকলে অথবা লিখলেন। এখানে বলছে এক্স এর মান 7/8 থেকে বড়, এই 7/8 থেকে এক্স এর মান বড়, কত বড় পর্যন্ত যাইতে পারে, কত বড়? ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তবে মনে রাখতে হবে, ইনফিনিটির এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন হয় না, কারণ আপনি যদি ইনফিনিটিতে পৌঁছাইতে পারেন তাহলে ওটা তো আর ইনফিনিটি না, অসীম মানে আপনি সেখানে যেতে পারবেন না, এই জন্য এখানে ইকুয়াল চিহ্ন হবে না। তাহলে এইটাকে আমরা বন্ধনীর মাধ্যমে কি লিখতে পারি, এই -ইনফিনিটি 1/8, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এই যে এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে এটা হবে থার্ড ব্র্যাকেট, অথবা থাকার কারণে ইউনিয়ন, এখানে হবে 7/8, আর এখানে কি ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে বন্ধনী দিয়ে এরকম এভাবেও থাকতে পারে। তবে আর একটা কাহিনী আছে, কাহিনীটা কি বলেন তো, ভগ্নাংশের নিচে কি কখনো শূন্য হইতে পারে? ভগ্নাংশের নিচে কখনো শূন্য হইতে পারে? ভগ্নাংশের নিচে কিন্তু কখনোই শূন্য হইতে পারবে না। তো ভগ্নাংশের নিচে যদি শূন্য হইতে না পারে, তার মানে আমি বলতে পারি যে 2x - 1 নট ইকুয়াল 0, এটা কখনোই হইতে পারবে না। মানে 2x - 1 সমান শূন্য, এটা হইতে পারবে না। তাহলে কি হবে, 2x - 1 নট ইকুয়াল 0 হবে। তাহলে আমি বলতে পারি 2x = 1, তার মানে এক্স নট ইকুয়াল হাফ। তাহলে এখানে আরেকটা জিনিস হবে, সেটা হলো এক্স এর মান কি হবে না, 1/2 হবে না, এবং এক্স নট ইকুয়াল হাফ, এটা হইতে পারবে না। ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচে চলক থাকে, তাহলে চলকের ক্ষেত্রে এই জিনিসটা আবার এক্সট্রা ভাবে লিখতে হবে। এই হলো অ্যান্সার। এখন এটা এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, অথবা আপনি এই যে এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। এই হলো ভগ্নাংশ পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। এটা এখন পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই, মানে বিসিএস এর কোনো পরীক্ষায় আসে নাই। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদের। এখানে বলছে যে 2 থেকে বড় 8 থেকে ছোট এই অসমতাটা কি বলছে, পরম মান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করতে বলছে। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন পরম মান ছিল, এই যে মডুলাস এক্স ছিল, ধরেন মডুলাস x <2, এটাকে আমরা লিখতে পারছি কি -2x2। কারণ এইটা থেকে আমরা এই লাইনে আসতে পারি, এই লাইন থেকে আমরা এই লাইনে আসতে পারি। তার মানে আমরা যদি এই লাইন কোনোভাবে নিয়ে আসতে পারি, তাহলে এইখান থেকে আবার উপরেরটা লিখতে পারবো।
আমরা যদি কখনো এইখানে আসতে পারি তাহলে এইখান থেকে আমরা উপরেরটা লিখতে পারবো, তাই কি না? তাহলে আমাদের পরম মানে প্রকাশ করতে গেলে কোনোভাবে এই রকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। সামনে এবং পিছনে একই সংখ্যা থাকবে, সামনের সংখ্যার সামনে মাইনাস থাকবে, শেষ সংখ্যার সামনে প্লাস থাকবে। যখন এরকম কিছু আসবে তখন এটা থেকে আমরা সরাসরি লিখতে পারবো মডুলাস এক্স লেস দেন টু, তখন আমরা এইভাবে সরাসরি লিখতে পারবো। তাহলে এই যে এখানে টু আছে, এখানে এইট আছে, তো দুটো তো ভিন্ন ভিন্ন, তো দুটাকে আমরা একই সংখ্যা নিয়ে আসবো, দুটাকে আমরা একই সংখ্যা নিয়ে আসবো এবং প্রথমে থাকবে মাইনাস সংখ্যা। সেটা কি নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো? সেটার সহজ উপায় হইল, দেখেন এই যে দুই আছে আর এখানে আট আছে না, দুই এবং আটের গড় কত? দুই ও আটের গড় কত? এই দুই যোগ আট ভাগ দুই কত? পাঁচ না? পাঁচ না? তাহলে প্রত্যেকটা থেকে পাঁচ বিয়োগ করে দিবেন, গড় যেটা আসবে ওটা বিয়োগ করে দিবেন। এই যে দুই থেকে পাঁচ বিয়োগ করবেন, এক্স থেকেও পাঁচ বিয়োগ করবেন, আট থেকেও পাঁচ বিয়োগ করবেন। এই সংখ্যা দুইটার গড় বের করে প্রত্যেক পাশ থেকে বিয়োগ করবেন, এইখান থেকেও বিয়োগ করবেন, এইখান থেকেও বিয়োগ করবেন, এইখান থেকেও বিয়োগ করবেন। তাহলে দেখেন দুই থেকে পাঁচ বিয়োগ করলে এখানে হবে মাইনাস তিন, এখানে এক্স মাইনাস ফাইভ, এখানে হবে তিন। দেখেন সামনে মাইনাস তিন, শেষে তিন, মাঝখানে এক্স মাইনাস ফাইভ আছে, আচ্ছা মাঝখানে যাই থাকুক সমস্যা নাই। তাহলে মডুলাসের ভিতরেই মাঝখানের সংখ্যাটা আসবে লেস দেন, দেখেন সামনে পিছনে একই সংখ্যা আসছে, তাহলে তিন। বিয়োগ করছি কেন? শোনেন, দুইটা সংখ্যার গড়, যেমন ধরেন আপনি ধরেন 10 আর 15 এর গড় কত? আচ্ছা 10 এবং 16 এর গড় কত? দুটো সংখ্যার গড় কত হবে? 13 না? এটা থেকে বিয়োগ করলে হবে মাইনাস তিন, এটা থেকে বিয়োগ করলে হবে প্লাস তিন। কারণ গড় বিয়োগ না করলে আমি সামনে পিছনে একই সংখ্যা পাবো না। এই সামনে পিছনে একই সংখ্যা আনার জন্যই এই দুটো সংখ্যা থেকে বিয়োগ করতে হয়, একই সংখ্যা আনার জন্য বিয়োগ করতে হয়। ঠিক আছে? একটা যদি প্লাস হয় একটা যদি মাইনাস হয় তো আপনি গড় বের করেন। এই -2 + 8 ভাগ 2 কত হবে? গড় কত হবে দেখেন তো? তিন হবে না? -3 হবে, তাই তো? -3 হবে। হ্যাঁ, তো এখন আপনি হিসাব করেন, এই যে এই -2, গড় যেটা আসবে ওটা বিয়োগ করে দিবেন, বিয়োগ এই যে মাইনাস, এখানে -2 8, ও প্লাস হবে, প্লাস হবে, সরি এটা তো প্লাস হবে, তাই তো বলি প্লাস হবে, তো বিয়োগ করে দেন। এই যে গড় যা আসবে তাই, হ্যাঁ প্লাস হবে, +3 হবে। তার মানে 3 - x 8 - 3, দেখেন এটা -5 আসছে, আর এটা আসছে -x, আর এটা আসছে কত? 5, তাই না? এখন এক্স এর সাথে সাথে মাইনাসটা আছে না, আমরা মাইনাসটা দূর করতে চাই, তা দুইটাকে সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করে দেন। এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হবে +5, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে +x, চিহ্ন চেঞ্জ হবে -5। এই যে 5 এর সামনে প্লাস আছে মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখন দেখেন তো এই জিনিসটাকে ঘুরাইয়া আবার কি এরকম করে লেখা যায়? এই -5 x 5, তার মানে কি মডুলাস এক্স লেস দেন 5, এই হলো অ্যান্সার। এই টাইপটা ইম্পর্টেন্ট না, এই টাইপ থেকে প্রশ্ন আসে না, এখন পর্যন্ত আসে নাই, তারপর আমি করাই দিলাম, আপনারা একটু দেখতে পারেন। এক ঘাত বিশিষ্ট অসমতার সমাধান এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, আমাকে করাই দিতে হবে না। যেমন এইটার সমাধান সেট বের করতে বলছে, তাহলে এক্স এর মান বের করতে বলছে, এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবেন, এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবেন, তাহলে এখানে কত হবে? 3x - 2x, এখানে -1 +2, তাহলে এখানে এক্স গ্রেটার দেন 1, এটাই অ্যান্সার। এখন সমাধান সেট যদি বলে তাহলে এইভাবে লিখতে পারেন যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স গ্রেটার দেন 1, এটা হলো সমাধান সেট। এক থেকে বড় সকল বাস্তব সংখ্যাই এটার জন্য সিদ্ধ। কারণ এগুলো হচ্ছে আপনারা নিজেরা করবেন, এখানে কোনো কিছুই করার বাকি নাই, এগুলো সব আপনারা নিজেরাই করবেন, এগুলো প্রত্যেকটা অঙ্ক নিজেরা করবেন। সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা টাইপ, সেটা হলো দ্বিঘাত বিশিষ্ট অসমতার সমাধান। এই টাইপটা করার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে। বলেন তো প্লাস আর প্লাস গুণ করলে কি হয়? দুইটা প্লাস সংখ্যা যদি গুণ করে তাহলে কি হয়? প্লাস হবে। দুইটা মাইনাস সংখ্যা যদি গুণ করা হয় প্লাস হবে। একটা প্লাস আর একটা মাইনাস গুণ করলে মাইনাস, একটা মাইনাস আর একটা প্লাস গুণ করলে মাইনাস। আরেকটা জিনিস, ধনাত্মক মান মানেই শূন্য থেকে বড়, ধনাত্মক মান মানেই শূন্য থেকে বড়, ঋণাত্মক মান মানেই শূন্য থেকে ছোট। ধনাত্মক মান মানেই শূন্য থেকে বড়, ঋণাত্মক মান মানেই শূন্য থেকে ছোট। ক্লিয়ার?
ওকে, এই জিনিসটা আমাদের এখন লাগবে। যেমন দেখেন আমরা এই অঙ্কটা করি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ লেস দেন জিরো। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তবে আমি এর সহজে কিভাবে করা যায় সেটাও দেখাই দিব। দেখেন, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা বের করি আগে। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ লেস দেন জিরো। এই দুটা থেকে যদি আমরা এক্স কমন নেই, এক্স মাইনাস ফাইভ, এই দুটা থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই, তাহলে এক্স মাইনাস ফাইভ লেস দেন জিরো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো। আচ্ছা, এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটা রাশির গুণফল শূন্য থেকে ছোট। ভালো করে খেয়াল করুন, দুইটা রাশির গুণফল শূন্য থেকে ছোট। আচ্ছা, যদি এরকমটা হয় তাহলে আপনারা যেটা করবেন, আচ্ছা যদি এরকম হইতো এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর মান কি কি হইতো বলেন তো? এক্স এর মান একটা কি হইতো, এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো, অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তার মানে এক্স এর মান একটা হয়তো পাঁচ, অথবা এক্স এর মান হয়তো একটা ওয়ান। তাহলে দুইটা মান পাইতেন, একটা পাঁচ একটা এক, একটা পাঁচ একটা এক। যখন আপনি এরকম চলে আসছেন, চলে আসার পর আপনি এখানে এক্স এর মান বের করতে পারছেন, এক্স এর মান বের করতে পারছেন, এক্স এর মান দুইটা সমান হবে না, একটা ছোট হবে একটা বড় হবে। এক্স এর মান দুইটা কি হবে, একটা ছোট হবে একটা বড় হবে। তা ছোটটা আগে লিখবেন, বড়টা পরে লিখবেন। ছোটটা আগে লিখবেন, বড়টা পরে লিখবেন, মাঝখানে লিখবেন এক্স। লেখার পর এইখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসাই দেন। এই সমীকরণের সমাধান এটাই, এটাই অ্যান্সার। এটাকে আবার এইভাবেও বন্ধনের মাধ্যমে থাকতে পারে, এটা আবার বন্ধনের মাধ্যমেও থাকতে পারে। তাহলে কি করলাম, এরকম ইকুয়েশন থাকলে আপনি এক্স এর মান দুটো বের করে ফেলেন, কোনো কথা নাই। আপনি এরকম দ্বিঘাত সমীকরণ থাকলে এক্স এর মান দুটো বের করে ফেলেন। এক্স এর মান দুটো বের করার পর প্রথমে ছোট মানটা লিখবেন, পরে বড় মানটা লিখবেন, মাঝখানে এক্স লিখে এক্স এবং সংখ্যার মাঝে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাই দিবেন। হ্যাঁ, একই চিহ্ন হবে, একই চিহ্ন হবে, ঠিক আছে। এক্স এবং ওই সংখ্যার মাঝে যে চিহ্ন থাকবে এটাই হবে। কিন্তু তাহলে এটা নিজেরা করবেন, এটা নিজেরা করবেন। কিন্তু যদি এরকম বড় চিহ্ন থাকে তাহলে কি ঘটবে, যদি বড় চিহ্ন থাকে তাহলে কি ঘটবে, চলেন আমরা এটাও দেখি। আপনি এটার মান বের করেন, এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো। তাহলে এখানে আপনি এক্স এর মান দুটো বের করেন তো, এটা সমান ধরে আপনি মান বের করে ফেলেন। সমান থাকার না থাকা আপনি সমান ধরে মান বের করে ফেলেন। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো। এই দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ, এই দুটো থেকে প্লাস টু কমন নিলে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো। তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ আছে, এখানেও এক্স মাইনাস ফাইভ আছে, তার মানে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল জিরো। তার মানে এক্স এর মান একটা হবে ফাইভ আর একটা হবে মাইনাস টু। এখন আমরা তো এটাকে এইভাবে লিখতে পারি না, এটা তো এইভাবে লিখতে পারি না, বড় চিহ্ন থাকলে তো আমরা এইভাবে লিখতে পারবো না। কারণ বড় চিহ্ন থাকলে বড়, যারা নিজেদেরকে বড় মনে করে তারা একসঙ্গে মিলেমিশে থাকতে পারে না। সবাই তো নিজেকে বড় মনে করতেছে, সবাই নিজেকে বড় মনে করতেছে, তার মানে কারোর সাথে কারো মনে হবে না, এটি ভাবে লেখা যাবে না। তাহলে কি করতে হবে, মনে রাখবেন এক্স এর মান ছোটটার থেকে ছোট হবে। এক্স এর মান ছোট হবে, কার থেকে ছোট হবে, এখানে ছোট সংখ্যা যেটা তার থেকে ছোট। অথবা এক্স এর মান বড় হবে, কার থেকে বড় হবে, এখানে বড় সংখ্যা যেটা তার থেকে বড়। তার মানে এক্স এর মান বড় থেকে বড়, ছোট থেকে ছোট। যদি বড় চিহ্ন থাকে তখন আপনাকে এইভাবে লিখতে হবে, আর কিচ্ছু না, এইভাবে লেখা যাবে না। তাহলে এক্স এর মান যেটা এখানে দুইটা মানের মধ্যে যেটা ছোট থাকবে, এক্স এর মান ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এইটাই। এখন এটাকে আবার এইভাবে লেখা যায় যে মাইনাস ইনফিনিটি এক্স মাইনাস টু, এই অথবা দিয়ে এখানে, এখানে হবে কি ফাইভ এক্স প্লাস ইনফিনিটি। তাহলে এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি মাইনাস টু, অথবা থাকলে ইউনিয়ন হয়, এখানে হবে ফাইভ, এখানে হবে প্লাস ইনফিনিটি। এভাবেও থাকতে পারে। এই হলো দ্বিঘাত সমীকরণের অসমতার সমাধান, ঠিক আছে। তাহলে এটা কি এখন আমাকে করে দিতে হবে, এটা পারবেন না এখন? দেখেন তো, এই যে এক্স এর মান দুইটা হবে, একটা হবে মাইনাস ফাইভ, একটা হবে মাইনাস ফোর। ছোট কোনটা, মাইনাস ফাইভ ছোট, বড় কোনটা, মাইনাস ফোর বড়। তাহলে মাঝখানে হবে এক্স, তাহলে এদের মাঝে এই চিহ্নটা হবে, এই চিহ্ন হবে। এই হইল অ্যান্সার, এটাই হলো অ্যান্সার, আর কিছুই না।
এটা সমাধান করলে এক্স এর মান একটা আসবে -5 -4, যদিও মানে সমান ধরে নিয়ে আর কি। ঠিক আছে। এখন এগুলো যদি আপনি খুব বেশি ডিটেলসে করতে চান, আমার ইউটিউবে বা আপনাদের ক্লাস রেকর্ডে যে অসমতার ক্লাসটা আছে সেটা একটু দেখে নিতে পারেন। বিসিএস রিটেনের যেভাবে করতে হয় ওইভাবে আমি করাই দিছি। তো এখন আপনাদের রিটেনের জন্য দরকার নাই, আপনারা আপাতত পিএইচডিতে কীভাবে পাশ করবেন সেটাই দেখেন। ঠিক আছে। এই অঙ্কটা 43 বিসিএসে আসছে। এটা 43 বিসিএসে আসছে। কোথায় আসছে? 43 বিসিএসে। এই অঙ্কটা 43 বিসিএসে আসছে যখন, তখন এইখানে ভুলে এই পরম মান দিতে, এটা এটা ভুল ছিল, এটা এখানে পরম মান দিতে পারে নাই। মানে এখানে কোনো কারণে টাইপিং মিস্টেক হয়ে গেছে, পরম মানটা ছিল না। ঠিক আছে। তাহলে এটাকে আপনার পরম মান ধরেই, আমি একটু আগে যে অসমাধান অঙ্কগুলো করাইছি, তাহলে এটাকে পরম মান ধরেই সমাধান করবেন। কি ধরে? পরম মান ধরেই সমাধান করবেন, কারণ এটা 43-তে প্রশ্নটা ভুল ছিল, পরম মান ছিল না। এখানে পরম মান থাকবে। পরম মান ছাড়া এই অঙ্কের সমাধান মানে প্রিলিতে আসার মতো সমাধান না, ওটা রিটেনের জন্য। রিটেনে আসতে পারে, তবু সম্ভাবনা খুবই কম। তাহলে এটা এখানে পরম মান হইতো। পরম মান হইলে তাহলে আমি ভগ্নাংশের সমাধান সমাধান যেভাবে দেখাইছি ওইভাবে আপনারা করবেন। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ।